এ কি, কে বাসন মাজছে ওই পুকুরে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের ওপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটা একটা কোটা আছে, প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে সে টানবে, সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে এই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচেই এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, আরো অনেক লোকের দেহ পুঁতে রাখা ছিল। কিন্তু এই পাগলি বুড়ি কিন্তু কারোর ক্ষতি করতো না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে এই পাগলি বুড়ি যাকে দেখা দিত তার হয় খুব খারাপ কিছু হতো, আর না হলে কোনো ভালো সময় আগেই তাকে দেখা। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচন্ড, এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে। বলল সুজয়ের মা, রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। হঠাৎই শান্ত পুকুরটাই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল 1 মাসের ভিতর। কিভাবে যে ক্ষিপ্ত হলো তা কারোর জানা নয়। তবে আজকাল এই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই সব বাড়িঘরগুলো থেকে মুরগি, ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করল। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য থেকে গেল। এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটাকে উড়িয়ে দিল। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদারও নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং তারা পাহারা দেবে। বেশ ভালো। পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে 2 দিন মতো চুরি বন্ধ হয়ে দেয়। কিন্তু 3য় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরি, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা হলে আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার ঠিক পরের দিন থেকে ওই পুকুরের পাড়ে আশেপাশের অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত। এইরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে ধারণা তৈরি হলো পুকুরের কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো এই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিত। সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় ওই পাহারাদারদের। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনই থাকে, আবার তার মধ্যে যাদের বাড়িতে খাবার রয়েছে তাদের তো দুশ্চিন্তায় ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। 2 থালায় ভাত, ডাল, এঁচোড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুরে খেল ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেইখানেই তাদের নৈশভোজ সারল। তারপর অনেক ভোরে যার
থালা দুটো দিয়ে আয় সুজয়দের বাড়ি, আমি ততক্ষণ হাত পা ধুয়ে নিই। রতন থালা দুটো দিয়ে এসে পুকুরের কাছে গিয়ে যা দেখল দিলে চমকে উঠল। রতন দেখল অনেকের 4 থেকে 5 জন কালো কুৎসিত মানুষ জাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে। চাঁদের আলো মুখের গঠন দেখা না গেলেও ওরা 4-5 জন ছিল যে তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে ওঠে, আর ওর ওই চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে। তারপর দেখল ওই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে পুকুরটাকে দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলোর মধ্যে পুকুরটাকেই দায়ী করল। তাদের মতে এই পুরো ঘটনার পেছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে। কিন্তু এটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদেরকেও বলা হলো এর সমাধানের জন্য, তারা কেউ রাজি হলো না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে। ইতিমধ্যে খবর হলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘোরে ভুলভাল বকছিল। তারপর এক সময় সে মারা যায়। এই ব্যাপারটা গ্রামবাসীরা মর্মাহত হয়। তাই এই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভর অমাবস্যা ছিল সেই দিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয় তার পাশে। ওই গণ্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক। মন্ত্রপুত ছাই ওই পুকুরের জলে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলোও দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে ওঠে তান্ত্রিক। ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা নিয়ে বোঝা যাচ্ছিল না। একেবারে কালো অন্ধকারের থেকে কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে এই আগুনের উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়বটার দিকে ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করে গলায় বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? ওই অবয়বটা কিরকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করল, বদলা? কিসের বদলা? অবয়ব বলে ওঠে, আমি বিদ্যুতের বংশক্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়ব বলে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নীচ মানসিকতার। একে হয় তোরা শাস্তি দে, না হলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন? কি করেছে? কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় শুধায়। ও ভর দুপুরে কয়েকদিন আগে সৈকতের বাড়িতে যায়। সৈকতের মা বাবা, সৈকত কেউ ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল। সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার, আর সৈকতের সত্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে
হঠাৎ হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বউ। এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না খেয়ে অপরাধের ভয়ে ওই ছোট্ট মেয়েটাকে বদ্ধ করে আনে পুকুর পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় ড্রামের মধ্যে করে। আর ড্রামটার সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেকে বাঁধেনি ওর। ও দাদা, দাদা, কি হলো? ও দাদা, শরবত নেবেন নাকি? একেবারে একেবারে ধড়ফড় করে বসলাম। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করে লিখছিলাম। মামা বাড়ি যাচ্ছিলাম সেরকম। তো কে ডাকছিল আমাকে? আমি জানলার বাইরে তাকালাম। দেখি এক আবহাওয়া শরবত বিক্রেতা। তো ভয় পেয়ে গিয়েছিলেন। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপর আবার বিলে চমকে গেল। এটা কিভাবে সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা বললাম, সে কে ছিল? সেদিনের আমার গল্প লেখা হয়ে উঠল না।